শিক্ষা সমাজের আজকের পর্বে আমরা আলোচনা করছি ধ্বনি ও বর্ণ অধ্যায়ের ওপর থেকে কি কি বিভাজন রয়েছে স্বরধ্বনির আর ব্যঞ্জনধ্বনির বিভিন্ন দিক থেকে তার উপরে। দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণে এই অধ্যায়টি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে ঠিকই, কিন্তু যে কোনো নিচু ক্লাসের বাংলা ব্যাকরণেও এগুলি পাঠ্য হিসেবে থাকে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও কিন্তু ধ্বনি ও বর্ণ সংক্রান্ত এই ধরনের প্রকারভেদগুলি আমাদের ঠিকঠাকভাবে বুঝে নেওয়া একান্ত প্রয়োজন। দেখো, স্বরধ্বনির সংখ্যা কিন্তু 7টি। অ, আ, হস্যই, হস্যৌ, এ, ও, এ। তাহলে এই স্বরধ্বনি এবং স্বরবর্ণ হচ্ছে 12টি। এর মধ্যে রিয়ের প্রচলন প্রায় নেই বললেই চলে। তাই এক্ষেত্রে এই স্বরধ্বনির আবার বিভাজন রয়েছে উচ্চারণের সময় অনুসারে। উচ্চারণ করতে যে সমস্ত স্বরধ্বনি কম সময় নেয় তাদের হ্রস্বস্বর বলছে, আর যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করতে দীর্ঘ সময় লাগে তাদের দীর্ঘস্বর বলা হচ্ছে। দীর্ঘস্বরের মধ্যে মূলত রয়েছে যেগুলো দীর্ঘই, দীর্ঘ, ওই, ও, এই ধরনের স্বরধ্বনিগুলি। তবে স্বরধ্বনি 7টি, যখনই আমরা হ্রস্বস্বর আর দীর্ঘস্বরে যাব তখন কিন্তু সেখানে ধ্বনি বর্ণ দুটো মিলেই আমাদের ধরতে হবে। এরপর যেটা আমরা হ্রস্বস্বর বলি সেখানে দেখব অ, হস্যই, হস্যৌ, এগুলি মূলত হ্রস্বস্বর হিসেবে পরিগণিত হয়ে থাকে, যেহেতু এই ধ্বনিগুলি স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে কম সময় লাগে। এরপর স্বরধ্বনির একটা বিভাজন আমরা পাই গঠনের দিক থেকে। মৌলিক স্বর, মূলত আমরা দেখব যে 7টি স্বরধ্বনি রয়েছে, সেই 7টি স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বর। অ, আ, হস্যই, হস্যৌ, এ, ও, এ, এই 7টি হচ্ছে কিন্তু মৌলিক স্বর। এদের ভাঙা যায় না, এরা অবিভাজ্য। আর যে সমস্ত স্বরধ্বনিকে বা স্বরবর্ণকে বিভক্ত করা যায় বা বিভাজ্য তাদেরকে বলা হচ্ছে যৌগিক স্বর। যৌগিক স্বর 2টি রয়েছে, ওই, ও। উচ্চারণ করলেই তোমরা পাবে ও যুক্ত হস্যই ওই, আর ও যুক্ত হস্য হচ্ছে ও। মানে ওই আর ও, এই দুটি স্বরধ্বনির মধ্যে আমরা দেখব 2টি করে স্বরধ্বনি সংযুক্ত হয়ে তৈরি হয়েছে। এছাড়া স্বরধ্বনির ক্ষেত্রে উচ্চারণের বিশিষ্টতা অনুসারে আরেকটি দিক রয়েছে, সেটি হচ্ছে প্লুতস্বর। সাধারণত কাউকে গান গাওয়ার সময় বা কাউকে আহ্বান করার সময় আমরা দেখি একটি শব্দের শেষের স্বরধ্বনিটিকে আমরা টেনে বা প্রলম্বিত আকারে উচ্চারণ করি। এই রীতিটাকেই বলা হচ্ছে প্লুতস্বর। যেমন আমরা জয় হে, জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে জয় হে বলে যে টানটা দিই, এটাই কিন্তু একটা প্লুতস্বরের দৃষ্টান্ত। এরপর দেখো আরও বিভাজন রয়েছে স্বরধ্বনির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে উচ্চারণের প্রকৃতি হলো এতক্ষণ, এবার উচ্চারণের স্থান। এবার উচ্চারণের স্থান বা উচ্চারণের বৈশিষ্ট্য অনুসারে সেটা কি না, আমরা দেখব স্বরধ্বনি উচ্চারণ করার সময় 7টি স্বরধ্বনির মধ্যে দেখব যে জিহ্বার অবস্থান পরিবর্তন ঘটছে। আবার কিছু স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে মুখবিবরের মধ্যে যে জায়গা সেটি প্রসারিত হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে কিছুটা সংকুচিত হচ্ছে, বা ঠোঁটও কোনো স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে সংকুচিত হচ্ছে বা প্রসারিত হচ্ছে। এই ভিত্তিতেও কিন্তু 7টি স্বরধ্বনিকে বিভিন্নভাবে চিহ্নিতকরণ করা হয়েছে। তোমাদের কাছে অনেক সময় দৃষ্টান্ত চাওয়া হয়, একটি যেটা তোমাদের স্বরধ্বনির উচ্চারণের যে এই ধরনের বৈশিষ্ট্য, মুখবিবরের বৈশিষ্ট্য বা যেটা বলা হলো ঠোঁটের বৈশিষ্ট্য আর জিহ্বার অবস্থান অনুসারে যে বিভাজন, এখানে প্রত্যেকটি লেখকেরই ব্যাকরণ বইয়ে একটি নির্দিষ্ট ছক আছে দেখবে। সেই একটি ছকের মধ্যে দেওয়া আছে, মানে লাস্ট যে ছকটা থাকে সাধারণত কালীপদ চৌধুরীর বইয়ে আমরা দেখি যে লাস্ট যে ছকটা রয়েছে সেখানে 7টি স্বরধ্বনিকে একসঙ্গে জিহ্বার অবস্থান, মুখবিবরের আকার এবং ঠোঁটের আকৃতি অনুসারে কীভাবে নামাঙ্কিত করা হয়েছে একসঙ্গে বলা হচ্ছে। সেক্ষেত্রে ধরো তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে, জিহ্বার ওঠানামা অনুসারে অকে কি স্বরধ্বনি বলে চিহ্নিত করা হয়? জিহ্বার ওঠানামা অনুসারে অ হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। এটা একটা তোমাদের দৃষ্টান্ত দিয়ে বললাম এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। বা ধরো ঠোঁটের যেটা কুঞ্চন আর প্রসারণ অনুসারে কুঞ্চিত স্বরধ্বনি কোনগুলি? না হস্য ও অ। উচ্চারণ করলেই তোমরা বুঝতে পারবে হস্য ও অ, ঠোঁট এখানে কুঞ্চিত হয়ে আছে। আর প্রসারিত হচ্ছে কোথায়? না হস্যই এ, এ। আস্তে আস্তে দেখো হস্যই একটু প্রসারিত, এ
আর একটু বেশি প্রসারিত, উচ্চারণ করতে যেন ঠোঁটটা একটু বেশি প্রসারিত হলো। তাহলে এভাবে কিন্তু আমাদের এখানে উচ্চারণের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে, যে জিহ্বার ওঠানামা বা মুখবিবরের আকৃতি আর ঠোঁটের কুঞ্চন প্রসারণের ক্ষেত্রে উচ্চারণ করেই আমরা মনে রাখবো যে কোন স্বরধ্বনিটি কী নামে নামাঙ্কিত। এরপর আমরা চলে যাব ব্যঞ্জন ধ্বনির যে বিভাজনগুলি রয়েছে। স্বরধ্বনির আরও অনেক কিছু টুকটাক তোমরা বিভাজন পাবে এখানে। তা ব্যঞ্জন ধ্বনির বিভাজনের ক্ষেত্রে আমরা দেখব প্রথমেই আছে যে উচ্চারণের স্থান অনুসারে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ ব্যঞ্জন মিলে হচ্ছে স্পর্শ ব্যঞ্জন। আমরা আগে যে কোনো বাংলা ব্যাকরণ বই দেখতাম ক থেকে ম পর্যন্ত এই 25টি ব্যঞ্জনকে বলা হচ্ছে স্পর্শ ব্যঞ্জন। এর মধ্যে রয়েছে 5টি বর্গ, ক, চ, ট, ত, প, এবং প্রত্যেকটি বর্গে রয়েছে 5টি করে ব্যঞ্জন ধ্বনি। ক বর্গ কণ্ঠ ব্যঞ্জন, চ বর্গ তালব্য ব্যঞ্জন, ট বর্গ মূর্ধন্য ব্যঞ্জন। এইভাবে আমরা মনে রাখতাম, বা উচ্চারণের স্থানটাই সেটা ছিল। জিহ্বা কখনো কণ্ঠের দিকে প্রসারিত হচ্ছে, জিহ্বা কখনো তালুকে স্পর্শ করছে, কখনো মূর্ধাকে, কখনো দন্ত মূলকে স্পর্শ করছে। আবার ওষ্ঠ ব্যঞ্জনের ক্ষেত্রে দেখা যায় জিহ্বা এসে স্পর্শ করে না, অধর আর ওষ্ঠের মধ্যেই একটা স্পর্শ সংঘটিত হয় ওষ্ঠ ব্যঞ্জনের ক্ষেত্রে, যেটা প, ফ, ব, ভ, ম এই ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যে আমরা লক্ষ্য করি। তা যাই হোক, এখন অনেক ব্যাকরণ বইতে দেখা যায় যে এই ব্যঞ্জন ধ্বনিগুলির মধ্যে কিছু কিছু ব্যঞ্জনকে উচ্চারণের বৈশিষ্ট্য অনুসারে বাদ দেওয়া হয়েছে, বা অন্যান্য এই 25টি ব্যঞ্জনের বাইরে আরও অনেক ব্যঞ্জন ধ্বনিকে এই বিভাজনের মধ্যে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র উচ্চারণের বৈশিষ্ট্য অনুসারে বা স্থান অনুসারে। তাহলে এই ধরনের যে আমরা মানে উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জনের বিভাজনগুলো পেলাম, এরপরে দেখা যাবে উচ্চারণের বৈশিষ্ট্য অনুসারে রয়েছে সেখানে অসংখ্য বিভাজন। স্পর্শ ব্যঞ্জন, পৃষ্ঠ ব্যঞ্জন, ঘৃষ্ট ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন নয়, যেটা রয়েছে তোমাদের তাড়নজনিত ধ্বনি, রণিত ব্যঞ্জন বা কম্পিত ব্যঞ্জন, পার্শ্বিক ব্যঞ্জন, এখানে আবার রয়েছে তরল স্বর, নাসিক্য ব্যঞ্জন, অসংখ্য বিভাজন। আবার মহাপ্রাণ ব্যঞ্জন। এবারে মহাপ্রাণ বলতে বোঝায় শ্বাসবায়ু। এই শ্বাসবায়ুর প্রাধান্য অনুসারে আবার ব্যঞ্জন ধ্বনিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, অল্পপ্রাণ আর মহাপ্রাণ ব্যঞ্জন। আর স্বরতন্ত্রীর কম্পনের সুর, যেটাকে বলা হচ্ছে ঘোষ, সেই বৈশিষ্ট্য অনুসারেও আবার ব্যঞ্জন ধ্বনিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, ঘোষ ব্যঞ্জন, অঘোষ ব্যঞ্জন। তাহলে এভাবে আমরা অসংখ্য ব্যঞ্জন ধ্বনির বিভাজন পাব। এখানে তোমাদের যে কোনো তাড়নজনিত ব্যঞ্জন বা তাড়ন ব্যঞ্জন কাদের বলা হয় এবং কেন বলা হয়, বা রণিত ব্যঞ্জন, রকে রণিত ব্যঞ্জন কেন বলে, লকে পার্শ্বিক ব্যঞ্জন কেন বলা হয়, এ ধরনের প্রশ্ন আজকে আমি তোমাদের কাছে যে ছোট প্রশ্নগুলি আলোচনা করব সেখানেও এই ধরনের কিছু প্রশ্ন রয়েছে। বা মহাপ্রাণ ব্যঞ্জন বলতে কি বোঝো, ঘোষ ব্যঞ্জনের দৃষ্টান্ত দাও, এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে থাকে। তাহলে এভাবে আমরা আজকে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির মোটামুটি একটু সংক্ষেপে রিভিশন করলাম। দেখতে গেলে এটাকে কিন্তু বিস্তৃত আলোচনা আমরা বলবো না, কেননা এখানে অসংখ্য বিভাজন রয়েছে। এই বিভাজনের প্রত্যেকটির ডেফিনেশন এবং উদাহরণ আমাদের খুব সুন্দর করে তৈরি করে রাখতে হবে, তবেই কিন্তু আমরা ঘুরিয়ে ফিরে যে ধরনেরই এমসিকিউ বা 1 নম্বরের ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসুক না কেন, সেখানে উত্তর সহজে নির্ধারণ করতে পারবো বা লিখতে পারবো। তা আজকে তোমাদের কাছে আমি সংক্ষেপে এই বিষয়বস্তুটা তুলে ধরলাম এবং এরপর কিছু দৃষ্টান্তমূলক প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমাদের যদি এখানে কোনো ধরনের কোনো ধ্বনির কেন বলা হয় বা এই ধ্বনিকে এই নামে কেন নামাঙ্কিত করা হচ্ছে কনফিউশন থাকে বা বুঝতে অসুবিধা থাকে, তাহলে কিন্তু তোমরা মেসেজ বক্সে আমাকে লিখে জানাতে পারো, তাহলে আমি সেই তোমাদের কনফিউশনগুলো অন্য একটা ভিডিওতে ক্লিয়ার করে দেব। তাহলে চলো দেখি আজকে আমরা কি কি ছোট প্রশ্ন এই অংশের উপর থেকে আলোচনা করব। দেখো আজকে 1 নম্বর প্রশ্নে রয়েছে ধ্বনির লিখিত প্রতীককে কি বলে। ধ্বনির লিখিত রূপকে বা প্রতীককে বলা হয় বর্ণ। 2 নম্বর প্রশ্নে বলছে অযোগবাহ ধ্বনির আরেক নাম কি। আশ্রয় স্থানভাগী ধ্বনি। অযোগবাহ ধ্বনি মানে তোমরা বুঝতেই পারছো অনুস্বার এবং চন্দ্রবিন্দুর কথা বলা হচ্ছে। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও। যৌগিক স্বরধ্বনি হচ্ছে ওই এবং ঔ। ওই এর মধ্যে রয়েছে ও যুক্ত হস্যই আর ও এর মধ্যে রয়েছে ও যুক্ত হস্যই।
4 নম্বর প্রশ্নে বলছে কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি হলো র, এবং এটা জেনে রাখো যে কম্পিত ব্যঞ্জন ধ্বনি শুধু নয়, একে বলা হয় রণিত ব্যঞ্জন ধ্বনি। কেননা এই র উচ্চারণ করার সময় উচ্চারণ করলেই তোমরা বুঝতে পারবে যে জিহ্বার অগ্রভাগ কম্পিত হয় বা রণিত হয়। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কাউকে ডাকার সময় বা গান গাওয়ার সময় কিংবা কান্নার সময় স্বরধ্বনিকে একটু টেনে দীর্ঘ করে উচ্চারণ করা হলে তাকে কি বলে? তাকে বলা হয় প্লুতস্বর। দেখো তাহলে ডেফিনেশান দিয়েও কিন্তু জানতে চাওয়া যেতে পারে যে এটিকে কি ধ্বনি বা কী স্বর বা কী বর্ণ বলে চিহ্নিত করা হয়। 6 নম্বর প্রশ্ন বাংলায় একমাত্র মিশ্র স্বরধ্বনি কোনটি? না রি। রি এর মধ্যে রয়েছে দেখো র যুক্ত হর্ষই, এটি মিশ্র স্বরধ্বনি। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে শ্বাসবায়ুর আরেক নাম কি? শ্বাসবায়ুর আরেক নাম হচ্ছে প্রাণ, যেটা আমরা মহাপ্রাণ অল্প প্রাণের ক্ষেত্রে দুটি যে বিভাজন শ্বাসবায়ুর প্রাধান্য অনুসারে দেখে থাকি। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্বরতন্ত্রীর কম্পনজাত সুরকে কি বলে? ঘোষ, যে ভিত্তিতেই ঘোষধ্বনি এবং অঘোষধ্বনির বিভাজন রয়েছে। 9 নম্বর প্রশ্নে রয়েছে ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি কোনগুলি? প, ফ, ব, ভ, ম। দেখো সম্পূর্ণ ওষ্ঠ এবং অধরের মধ্যেই এই ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারিত হচ্ছে, তাই এদের বলা হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি। 10 নম্বর প্রশ্নে রয়েছে মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী? মৌলিক স্বরধ্বনি 7টি, অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও এবং এ। তাহলে মৌলিক স্বরধ্বনি মানে যে স্বরধ্বনিকে ভাঙা যায় না বা যে স্বরধ্বনি অবিভাজ্য, এটি হচ্ছে গঠনগত দিক থেকে স্বরধ্বনির বিভাজনের একটি দিক। 11 নম্বর প্রশ্নে বলছে ঘোষ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রীর কম্পনজাত সুর মিশে যায় তাদেরকে বলছে ঘোষ ব্যঞ্জন ধ্বনি। প্রতিটি বর্গের সাধারণত তোমাদেরকে আলোচনা করতে গিয়ে একটু আগে বললাম যে ক, চ, ট, ত, প এই 5টি বর্গ রয়েছে। এই প্রত্যেকটি বর্গের তৃতীয় ও চতুর্থ এবং মানে তৃতীয় আর চতুর্থ স্থানে যে ব্যঞ্জন ধ্বনিগুলি রয়েছে সেগুলি, এছাড়া র, ল, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র অন্তস্থ হলো ঘোষ ধ্বনি। এরপর 12 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন দেখো লকে কেন পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি বলা হয়? ল এই ব্যঞ্জন ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার দু পার্শ্ব দিয়ে বা পাশ দিয়ে শ্বাসবায়ু বের হয়, তাই একে বলা হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি। আজকে তোমাদের কাছে 12টি প্রশ্ন আলোচনা করলাম। এর পরের পর্বে নবম শ্রেণীর জন্য কিন্তু এই ধ্বনি ও বর্ণ অধ্যায়ের ওপর থেকে আরও বেশ কিছু ছোট প্রশ্ন এরকম আলোচনা করব। এই অধ্যায়ের এই অংশটা কিন্তু অনেকটাই বড়, এখানে অনেক বিভাজন রয়েছে, তোমাদের খুব সুন্দর করে প্রত্যেকটি ডেফিনেশান উদাহরণসহ তৈরি রাখতে হবে।